We stand Shane. গ্রুপে ছিল ৫ জন মেম্বার। তাদের কাজ ছিল প্রতি ১ বছর পর পর বড় বড় ডাকাতি করা। তারা এতটাই প্রো লেভেলের যে আজও পর্যন্ত এক টেবিলে বসে চা খেলেও পুলিশ কিন্তু তাদেরকে কোনোভাবেই চিনতে পারে না। যাই হোক, শেষমেশ তারা বড় একটা ডাকাতির প্ল্যান করে। এবার তাদেরকে ছিনিয়ে নিতে হবে $২৫ মিলিয়ন। তবে টাকার অঙ্কটা যত বড়, মিশনটা ছিল তার চেয়েও বেশি ভয়ানক। আর ঠিক এই মিশনেই তাদের সাথে অ্যাড হয় এক জেল কয়েদি। এরপর থেকেই শুরু হয়ে যায় গল্পের মেইন টুইস্ট। পুলিশের পাশাপাশি রাশিয়ান মাফিয়া গ্যাংও এই ডাকাত গ্রুপের পিছু লাগে। ঠিক এরপর থেকেই শুরু হয়ে যায় এক ভয়ানক খেলা। এবার প্রশ্ন হলো, তারা কি পারবে এই মিশন কমপ্লিট করে $২৫ মিলিয়ন একদম গায়েব করে দিতে, নাকি তাদের পিছু লাগা সেই দক্ষ পুলিশ অফিসারগুলো তাদেরকে ধরে ফেলবে? সবকিছুই জানবো ২০১০ সালে মুক্তি পাওয়া টেকার্স নামের মুভির গল্প থেকে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই টানটান উত্তেজনাপূর্ণ গল্প। আর গল্পটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গল্পের শুরুতেই আমরা পুলিশ অফিসার এডি এবং ওয়েলসকে দেখতে পারি। তারা এখন দুজন ক্রিমিনালকে ধরার জন্য একটি অ্যাপার্টমেন্ট রেড করে। বিল্ডিংটিতে পৌঁছা মাত্র তাদের অপারেশন শুরু হয়ে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে থেকে ওয়েলস একজনকে ধরতে পারলেও এডির হাত থেকে একজন পালিয়ে যায়। তবে ক্রিমিনালের পালিয়ে যাওয়ার ব্যাপারটি ওয়েলস কোনোভাবে নিতে পারছিল না। ওয়েলস এতে বেশ অবাক হয়ে যায়। সে কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না যে এডির মতো একজন স্পেশাল অফিসারের কাছ থেকে ক্রিমিনাল কিভাবে হাতছাড়া হতে পারে। তো যাই হোক, ক্রিমিনালটি পালিয়ে যাওয়ার কারণে তারা যে কত বড় ঝামেলায় পড়তে যাচ্ছে সেটা আমরা পরবর্তীতেই দেখতে পারবো। সিনটি শিফট হয়, আমরা লস অ্যাঞ্জেলসের একটি ফেডারেল ব্যাংক দেখতে পারি। এবারে ব্যাংকে ঘুরতে থাকে এক অন্য ধরনের ঘটনা। ৫ জনের একটা গ্রুপকে দেখা যায়। মূলত তারা এখানে এসেছিল ব্যাংক ডাকাতি করার জন্য। আর এই গ্রুপটার নাম হচ্ছে টেকার্স। এবার তারা গ্রুপের ৫ জনই ছদ্মবেশে সেই ব্যাংকের ভিতরে প্রবেশ করে। তাদের সাথে থাকা সেই ব্যাগের ভিতরে রয়েছে ডাকাতির সকল প্রকার সরঞ্জাম এবং অস্ত্র। এরপর তারা তাদের ব্যাগ নিয়ে সেই বিল্ডিং এর সোজা নির্মাণাধীন একটি ফ্লোরে চলে আসে। এই ফ্লোরে এসেই তারা তাদের ব্যাংক লুটের সকল প্রকার প্ল্যান করতে থাকে। এরপর তারা হাতে অস্ত্র নিয়ে যার যার পজিশনে চলে যায়। এই সময় সবার কথোপকথনে আমরা বুঝতে পারি যে গর্ডন কোজিয়ার নামের এই ব্যক্তিটাই কিন্তু তাদের লিডার। এমনকি ডাকাতির প্রত্যেকটা সিদ্ধান্ত সে নিজে নিয়ে থাকে। গর্ডন ছাড়াও এই গ্রুপে আর বাদবাকি সবাই হচ্ছে জ্যাক, জেসি, এডি এবং জন। এই ৫ জনের মধ্যে জ্যাক এবং জেসি কিন্তু আপন দুই ভাই। এবার তারা সবাই মিলে আসল কাজে নেমে পড়ে। জন এবং গর্ডনকে দেখা যায় তারা লিফটে চড়ে সোজা ভল্টের রুমে চলে আসে। জায়গা মতো পৌঁছে তারা C4 বোমের মাধ্যমে সেই লিফটটি একদম উড়িয়ে দেয়। এই কাণ্ডের পর কন্ট্রোল রুম থেকে গার্ডরা দেখতে পারে যে সেখানে কি ঘটছে। তবে মজার ব্যাপার হলো, সব গার্ডের মনোযোগ চলে যায় সরাসরি সেই লিফটের দিকে। গর্ডনের কিন্তু এটাই ছিল প্রথম প্ল্যান। সে মূলত গার্ডগুলোকে অন্য কিছুতে ব্যস্ত রেখে সব কাজ হাসিল করে নিতে চেয়েছে। তো যাই হোক, ভল্টের সামনে আমরা জ্যাক এবং জেসিকে এখনো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখি। কিছুক্ষণের মধ্যে তারা বড় মাপের একটি ড্রিল মেশিন নিয়ে এসে সোজা ভল্টের দরজায় লাগিয়ে দেয়। এতে ড্রিল মেশিনের শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে। তবে লিফটে এত বড় বিস্ফোরণের কারণে তখনও পর্যন্ত গার্ডদের নজর সরাসরি লিফটের দিকেই ছিল। এতক্ষণে ভল্টের দরজা তারা খুলে ফেলে। শেষমেশ তারা ভল্টের ভিতরে ঢুকে পড়ে। এরপর এক এক করে সেখান থেকে সকল টাকায় তারা সরিয়ে নিতে থাকে। এই সময় জ্যাক তার ঘড়ি লক্ষ্য করে। সবাইকে সে জানায় তাদের হাতে আর মাত্র ৩ মিনিট সময় আছে। এর মধ্যেই সেখানে পুলিশ চলে আসবে। কিন্তু এর ভিতরেই তাদের সাথে অন্যরকম একটি ঘটনা ঘটে যায়। এক ব্যাংককর্মী হঠাৎ অ্যালার্ম বাজিয়ে দেয়। আর এই অ্যালার্মের মাধ্যমে পুরো শহরের পুলিশ সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ডাকাত দলের একজন সে মেয়েটিকে আটক করে নেয়। সে বলতে থাকে, তুমি যা করেছো ভালো করেছো, তোমার এখনো পর্যন্ত আরো কিছু কাজ আছে। পুলিশকে কল করে তুমি অবশ্যই বলবে যে এখানে ডাকাতি হচ্ছে। মেয়েটি তখন তার কথা মতো পুলিশকে কল করে সব কথা জানিয়ে দেয়। ঠিক এর ভিতরেই একটি নিউজ চ্যানেল সবকিছু জেনে গেছে। দ্রুত এবং সবার আগে নিউজ কভার করার জন্য তারা হেলিকপ্টার নিয়ে সেই বিল্ডিং এর দিকে আসতে থাকে। উদ্দেশ্য একটাই, সবার আগে নিউজ করে তারা টিআরপি বাড়াবে। হেলিকপ্টারটি নিয়ে তারা ব্যাংকের ছাদের দিকে চলে আসে। ছাদের উপরে একটি গার্ড তাদেরকে সহযোগিতা করছিল সেখানে ল্যান্ড করার জন্য। হেলিকপ্টারটি ল্যান্ড করা মাত্র সেই গার্ডটি তাদেরকে বন্দুক তাক করে। তখন বোঝা যায় এই গার্ডটি আর কেউ না, বরং সে ডাকাত দলেরই একজন। অল্প কিছুক্ষণের মধ্যে বাকি সবাই ছাদে চলে আসে। এরপর এক এক করে সবাই সেই হেলিকপ্টারে উঠে যায় এবং সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় তারা। অন্যদিকে পুলিশরা সবে মাত্র সেখানে গিয়ে পৌঁছেছে। তবে এর মধ্যে তো ডাকাত দল একদম নাগালের বাইরে চলে যায়। মজার ব্যাপার হলো, ডাকাত দল এত এক্সপার্টলি সেই মিশনটি কমপ্লিট করেছে সেখানে কোনো প্রকার ফুটপ্রিন্ট তাদের ছিল না। অন্যদিকে ডাকাত দল নির্জন একটি জায়গায় সেই হেলিকপ্টারটি ল্যান্ড করে। হেলিকপ্টার থেকে নেমে আসার সময় তারা সেই হেলিকপ্টারটি বোম দিয়ে উড়িয়ে দেয়, যেন শেষ মুহূর্তে এসেও পুলিশ কোনো প্রকার ক্লু খুঁজে না পায়। শেষমেশ তারা প্ল্যান অনুযায়ী এক একজন এক এক দিকে চলে যায়, যেন কেউই তাদেরকে সন্দেহ পর্যন্ত করতে না পারে। আর এভাবে তারা পারফেক্টলি তাদের মিশনটি কমপ্লিট করে নেয়।
পুলিশ তখনও পর্যন্ত ইনভেস্টিগেশনে ব্যস্ত। তারা কোনোভাবেই ডাকাতদের কোনো ক্লুই খুঁজে পাচ্ছিল না। তারা সিসি ক্যামেরার মাধ্যমে ডাকাতদের চেনার চেষ্টা করছিল, কিন্তু তাদের মুখে মাস্ক থাকার কারণে তারা কোনোভাবে ডাকাতদের চিনতেও পারছিল না। তবে এই ফুটেজে একটি মজার দৃশ্য দেখা যায়। ডাকাত দলের একজন তার কাজ কমপ্লিট করে সেখান থেকে ফেরার সময় সিসি ক্যামেরার দিকে তাকিয়ে গুড বাই বলে ইশারা করে। মানে বুঝতে পারছেন ব্যাপারটা, এই মিশনটা যেন তাদের কাছে একদম ডাল ভাত ছিল। তো যাই হোক, এই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে চুরি হয়ে যাওয়া নোটগুলোর মধ্যে অবশ্যই কোনো না কোনো মার্ক আছে। এই মার্ক এবং সিরিয়াল নাম্বার যদি আমরা কালেকশন করতে পারি তাহলে এটার মাধ্যমে হয়তো ডাকাতদের আমরা ধরতে পারবো। এমনকি যে বোমগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেগুলো যদি ইনভেস্টিগেট করা যায় তাহলে সেটার মাধ্যমেও আমরা অনেক কিছুই জানতে পারবো, যে ইনফরমেশনগুলো হয়তো ডাকাতদের ধরার জন্য আমাদের সহযোগিতা করতে পারে। এরপর সিনটি শিফট হয়। গার্ড এসে জেলখানার সেল থেকে একজন কয়েদিকে বের করে। এই কয়েদির নাম রিভার্স। তার 4 বছরের জেল হয়েছিল। আজকেই তার 4 বছর কমপ্লিট হয়েছে বলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে মাথায় আসে রিভার্স নামের ব্যক্তিটা আসলে কে, তাকে পুলিশ কেন 4 বছর জেলে রেখেছিল, তার সাথে কি টেগার্স নামক সেই ডাকাত গ্রুপের কোনো সংযোগ রয়েছে। সেটা জানতে গল্পের একটু পেছনে যেতে হবে। রিভার্স নামে এই ব্যক্তিটি আসলে টেগার্স গ্রুপের সদস্য ছিল। বলতে গেলে গর্ডনের পাশাপাশি টেগার্স নামক গ্রুপটাকে রিভার্সও লিড করত। কিন্তু দুর্ভাগ্যবশত 4 বছর আগে রিভার্স একটি ডাকাতির মিশনে ধরা পড়ে যায়। এই গ্রুপের মধ্যে সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে তারা যদি কোনোভাবে পুলিশের কাছে ধরা পড়ে যায় তাহলে একজন আরেকজন সম্পর্কে কিছুই বলবে না। রিভার্স কিন্তু এই নিয়ম অক্ষরে অক্ষরে মেনেছে। গত 4 বছর জেলে থাকা সত্ত্বেও সে তার গ্রুপ সম্পর্কে কোনো কিছুই পুলিশকে জানায়নি। এই কারণেই সেই গ্রুপের সবাই কিন্তু রিভার্সকে বেশ ভালোবাসে। তো যাই হোক, রিভার্স জেল থেকে বের হয়ে সোজা একটি গলিতে চলে যায়, যেখানে 4 বছর আগে একটি বক্স সে লুকিয়ে রেখেছিল। বক্সটি খোলার পর আমরা দেখতে পারি সেখানে সে টাকা এবং পিস্তল নিজের জন্য রেখেছিল। এরপর টাকা এবং পিস্তল নিয়ে সে সোজা রাশিয়ান গ্যাংয়ের সাথে দেখা করতে যায়। তাদের মধ্যে একটি বিশেষ কথা হতে থাকে। রাশিয়ান গ্যাং লিডার তাকে বলে যে তোমার আসার সময়টা একদম পারফেক্ট। রিভার্স বলে আমি জেলে বসে বসে পুরো প্ল্যানটা সাজিয়েছি। রিভার্সের কথা শুনে রাশিয়ান গ্যাং লিডার খুবই খুশি হয়ে যায়। দেখে মনেই হচ্ছিল তারা একটি বড় মিশন কমপ্লিট করতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোনোভাবে বোঝাই যাচ্ছিল না যে তাদের মূল উদ্দেশ্যটা কি। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট, যেটা অবশ্য আমরা পরবর্তীতে জানতে পারবো। রিভার্স সোজা জনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রিভার্স সেখানে পৌঁছানোর পর জন দরজা খুলতেই তাকে দেখতে পারে। প্রথমে চিনতে না পেরে তাকে গান টার্গেট করে। কাছে যেতেই সে বুঝতে পারে এটা আর কেউই না, বরং তাদের গ্রুপেরই প্রাক্তন সদস্য রিভার্স। রিভার্স তখন জনকে বলে যে আমার একটি প্ল্যান আছে, আমি লাস্ট একটা মিশন কমপ্লিট করতে চাই, আর এই মিশনে তোমাদের সবাইকে অবশ্যই থাকতে হবে। তবে এখানে একটি পয়েন্ট তৈরি হয়, রিভার্স যে কিছুক্ষণ আগে রাশিয়ান গ্যাংয়ের সাথে দেখা করেছে সেটা কিন্তু সে কাউকেই বলে না। তো যাই হোক, জন বলে রিভার্সের ডাকাতি টাকার ভাগ গর্ডনের কাছে রাখা আছে, সে চাইলে যে কোনো সময় গর্ডনের কাছ থেকে সেই টাকা নিয়ে নিতে পারে। আর রিভার্স যে সবার সাথে নতুন একটি মিশন কমপ্লিট করতে চাচ্ছে সেটা সবাইকে সে জানাবে। রিভার্স তখন জানায় যত দ্রুত সম্ভব আমাকে জানাবে তোমরা এই কাজটি করবে কিনা। তো যাই হোক, রিভার্সের এই প্রস্তাব নিয়ে দলের সবাই একত্রিত হয়। কিন্তু এই মুহূর্তে রিভার্সকে না ডাকতেই সেখানে রিভার্স উপস্থিত হয়ে যায়, যে ব্যাপারটি সবার কাছে খুব একটা ভালো লাগে না। এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে, জ্যাকের গার্লফ্রেন্ড লিলি একসময় রিভার্সের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু রিভার্স যখন জেলে গিয়েছিল তখন জ্যাকের সাথে লিলির সম্পর্ক তৈরি হয়, যার কারণে রিভার্সকে দেখার পর জ্যাকের সবচেয়ে বেশি অস্বস্তি লাগছিল। তো শেষমেশ রিভার্স সেখানে সবাইকে তার সেই প্ল্যান সম্পর্কে জানাতে থাকে। সে সবাইকে বলে একটি অস্ত্রবাহী ট্রাক 5 দিন পর একটি নির্দিষ্ট রোড দিয়ে যাবে। টার্গেট কিন্তু সেই অস্ত্রগুলো না, বরং অস্ত্রবাহী সেই ট্রাকগুলোতে প্রায় $25 মিলিয়ন থাকবে। এরপর সে সবাইকে একটি ম্যাপ সম্পর্কে বলে আমি খুব ভালো করেই জানি যে এই ট্রাক কোন দিক দিয়ে যাবে। সবাই তখন তাকে প্রশ্ন করে যে এই ম্যাপটা সে কোথায় থেকে পেল। রিভার জানায় এই ম্যাপটি সে রাশিয়ান মাফিয়াদের কাছ থেকে পেয়েছে। তারা যদি এই কাজটা কমপ্লিট করতে পারে এর বিনিময়ে রাশিয়ান মাফিয়াদেরকে কিছু পরিমাণ ভাগ দিতে হবে। রিভার্সের সব কথা শুনে গর্ডন অনেকটাই আশ্চর্য হয়ে যায়, কারণ অ্যামাউন্টটা আসলেও অনেক বিগ অ্যামাউন্ট ছিল। এর আগে হয়তো তারা কখনোই এত বড় ডাকাতি করেনি। অ্যামাউন্টটি বড় হওয়া সত্ত্বেও গর্ডন কোনোভাবে লোভে না পড়ে সোজা এই মিশন করবে না বলে সবাইকে জানিয়ে দেয়, কারণ তারা সবেমাত্র একটি ব্যাংক লুট করেছে। তাদের গ্রুপের নিয়ম হচ্ছে তারা 1 বছর পর পর ডাকাতি করে, কারণ ঘন ঘন ডাকাতি করলে পুলিশ খুব সহজেই তাদেরকে ধরে ফেলতে পারে। রিভার্স তখন তাকে জানায় যে এই সুযোগ কিন্তু পরবর্তীতে আর পাওয়া যাবে না, কারণ এই ট্রাক প্রত্যেকদিন ম্যাপ চেঞ্জ করে চলে। তাই এই মিশন কমপ্লিট করতে হলে তারা যদি 1 বছর বসে থাকে তাহলে এই ট্রাকটি আসলেও সেই রোড দিয়ে নাও যেতে পারে। এই রোডটাই ছিল তাদের মিশন কমপ্লিট করার জন্য সবচেয়ে উপযুক্ত। রিভার সবাইকে জানায় যে অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি, তাই গ্রুপের নিয়ম ভেঙে আমরা খুবই দ্রুত এটা করতেই পারি। ব্যাপারটা রিস্কি হলেও টাকার পরিমাণ কিন্তু আমাদের জীবনটাকে একদম বদলে দিতে পারে। রিভার্সের এই কথাগুলো শুনে সেখানকার সবাই রাজি হয়ে যায়। তবে গর্ডন রিভার্সকে স্কিপ করে বাকি সবাইকে জানিয়ে দেয় যে রিভার্সের উপরে যেন তারা নজর রাখে, কারণ তার কাছে রিভার্সকে কেন জানি সন্দেহজনক বলে মনে হচ্ছে। রিভার্স হয়তো কোনো না কোনো একটা ঝামেলা করতে যাচ্ছে। এরপর তারা ম্যাপ নিয়ে তাদের মিশন রিসার্চ করতে শুরু করে। যে রাস্তা দিয়ে ট্রাকটি যাবে তার নিচে একটি টানেল আছে,
টানেলটি শহরের বিভিন্ন জায়গায় গিয়ে ওপেন হয়েছে। তারা প্ল্যান করে ট্রাকটি যখন সে টানেলের উপর দিয়ে যাবে তখন C4 বোমার মাধ্যমে সেটা বিস্ফোরণ করা হবে। বিস্ফোরণের মাধ্যমে সেই ট্রাকটি খাদের ভিতরে পড়বে আর সেখান থেকেই তারা $25 মিলিয়ন সরিয়ে নেবে। এই প্ল্যানটি কমপ্লিট করার জন্য তাদের C4 বোমার দরকার ছিল। এদিকে C4 বোমা কালেকশন করার জন্য সাপ্লায়ারের কাছে পাঠানো হয়, কিন্তু সেখানে যাওয়ার পর তার সাথে ঘটে অন্যরকম একটি ঘটনা। সাপ্লায়ার তাকে বোকা মনে করে তার টাকা মেরে দেওয়ার চেষ্টা করে। ইডি যখন এই বিষয়ের জন্য রেগে যেতে থাকে তখন সেখানে থাকা 3 জন ব্যক্তি তাকে আক্রমণ করে দেয়, কিন্তু তারা তো জানতো না যে এডি কোন লেভেলের ফাইটার। সে একজনকে ঘুষি দিয়ে পরের জনকে সোজা টেবিলের উপরে ছুঁড়ে ফেলে দেয়। অন্য একটি ব্যক্তি যখন পিছন থেকে তাকে টার্গেট করে তখন তাকে ধরে সে হাত মচকে দেয়। এরপর একটা লাথি দিয়ে সে তাকে সোজা মাটিতে ফেলে দেয়। এমন অবস্থাতে জন এবং রিভার সেখানে চলে আসে। তখন বোম সাপ্লায়াররা খুব ভালোভাবে বুঝতে পারে যে তাদের সাথে পাঙ্গা নেওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি। শেষমেশ সাপ্লায়াররা তাদেরকে বোম দিতে বাধ্য হয়। অন্যদিকে পুলিশ অফিসার ওয়েলস এবং এডি কিন্তু তাদের সেই ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। অর্থাৎ কিছুদিন আগে যে ব্যাংক লুট হয়েছিল সেটা নিয়ে তারা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। এতক্ষণে ওয়েল জেনে গেছে ব্যাংকে যে বোম ব্যবহার করা হয়েছিল সেটা C4, আর এই বোমগুলোর সাপ্লায়ার কিন্তু খুবই সীমিত। বোম নিয়ে ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য ওয়েল সোজা একটি বোমা কোম্পানিতে চলে যায়, মূলত যেখান থেকে সবাইকে বোম সাপ্লাই করা হয়। ওয়েলস এবং এডি দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তারা রাশিয়ান দুজনকে দেখতে পারে। সেই রাশিয়ানগুলো ওয়েলস এবং এডিকে দেখে সঙ্গে সঙ্গে গুলি ছুটতে শুরু করে। ওয়েলস এবং এডিও তাদেরকে পাল্টা আক্রমণ চালায়। শেষমেশ ওয়েলস একজনকে ধরে নেয়। এরপর ওয়েলস আশেপাশে সবকিছু ইনভেস্টিগেট করতে শুরু করে। হঠাৎ তার চোখের সামনে একটি সাবওয়ে ম্যাপ চলে আসে। সে বুঝতে পারছিল না যে এই ম্যাপটা দিয়ে তারা আসলে কি করতে চাচ্ছে। সবকিছু ঘাটাঘাটি করার পর ওয়েলস খুব ভালোভাবে বুঝতে পারে যে রিভার্স হয়তো এটার সাথে অতপ্রতভাবে জড়িত, যদিও সোজাসুজি কোনো প্রকার প্রমাণ তার হাতে ছিল না। ওয়েলস তখন রিভার্স সম্পর্কে আরেকটু ঘাটাঘাটি করে। তখন সে জানতে পারে ডাকাতি করতে গিয়ে রিভার্স নামের এই ব্যক্তিটা 4 বছরের জন্য জেলে ছিল। মজার ব্যাপার হলো রিভার্স যেদিন ব্যাংক থেকে বের হয়েছে ঠিক সেদিনই ফেডারেল ব্যাংকে একটি ডাকাতি হয়। সবকিছু মিলে বলাই যেতে পারে ওয়েলস একটা ভালো ধরনের ক্লু পেয়েছে, যেটার মাধ্যমে সে হয়তো এবার সে ডাকাত দলকে ধরে ফেলতে পারবে। আর এই কারণে ওয়েলস কিন্তু এরপর থেকে রিভার্সকে ফলো করতে শুরু করে। এর মধ্যে রিভার্স গর্ডন এবং বাকি দলের সাথে দেখা করতে আসে। রিভার্সের সময় রাশিয়ানদের কাছ থেকে একটা ডিসপ্যাচ ম্যানেজ করে গর্ডনকে দিয়ে দেয়। এরপর তারা কি যেন বলে যার যার মতো আবারও চলে যায়, কিন্তু চলে যাওয়ার সময় জেসি সবাইকে সেলুট দিয়ে সেখান থেকে বিদায় নেয়। এই বিষয়টি কিন্তু ওয়েলসের চোখে পড়ে যায়। ওয়েলস ভাবতে থাকে যে এমন অঙ্গভঙ্গি সে এর আগেও দেখেছে। তার তখন সেই সিসি ক্যামেরা ফুটেজের কথা মনে পড়ে যায়, যেখানে সে ডাকাতটি ঠিক একইভাবে ক্যামেরার দিকে তাকিয়ে সেলুট দিচ্ছিল। আর এটি সে বুঝে যায় যে জেসি নামের এই ব্যক্তিটাই ডাকাত দলের কেউ একজন। ওয়েলস তখন আরও ভাবতে থাকে যে এখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি হয়তো এই ডাকাত দলের সাথে জড়িত। তো যাই হোক, এরপর ওয়েলস গর্ডনের গাড়ি ফলো করতে শুরু করে। এভাবে বেশ কিছু পথ পার হওয়ার পর জন বুঝতে পারে যে তাদেরকে কেউ হয়তো ফলো করছে। সে তখন একটি বন্দুক বের করে ওয়েলসের সাথে ফাইট করবে বলে চিন্তা করে, কিন্তু ওয়েলসের ছোট মেয়ে সে গাড়িতে থাকার কারণে এটা সে করে না। সৌভাগ্যবশত ওয়েলস কিন্তু তাকে আর ফলো করে না। তবে অফিসে যাওয়ার পর ওয়েলস গর্ডনের পুরো ফাইল নিয়ে চেক করতে শুরু করে, কিন্তু সে কোনোভাবে কোনো ক্লুই খুঁজে পাচ্ছিল না। গর্ডনের ফাইলে কোনো প্রকার সন্দেহজনক কিছুই ছিল না। এই অবস্থা দেখে এডি ওয়েলসকে বলে, তুমি অযথায় গর্ডনকে সন্দেহ করছো। ওয়েলস তখন তার কথা শুনে একটু থেমে যায়, ভাবতে থাকে সে হয়তো গর্ডনকে আসলে ভুল বুঝছে। অন্যদিকে ঘটে যায় একটি ব্যতিক্রম ঘটনা। নাওমি নামের এই মেয়েটি ছিল গর্ডনের বোন, যে কিনা ড্রাগ অ্যাডিক্টেড। তাকে ড্রাগ থেকে সরিয়ে নেওয়ার জন্য গর্ডন তাকে রিহাব সেন্টারে রেখে এসেছিল, কিন্তু ডাকাতির 3 দিন পর রিহাব সেন্টার থেকে ছাড়া পেয়ে তার বোন সোজা গর্ডনের কাছে চলে আসে। গর্ডন তখন ব্যস্ততার কথা শুনিয়ে তার বোনকে টাকা সহ একটি হোটেলে রেখে আসে। তবে এর কিছুদিনের মধ্যেই গর্ডনের বোন সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সোজা পুলিশের কাছে ধরা পড়ে যায়। এ সময় সে পুলিশ স্টেশনে আরেকটি লোককে ধরে নিয়ে আসা হয়, যার কাছে এমন কিছু নোট পাওয়া যায় যেগুলো কিনা ব্যাংকের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল। আর এটা দেখে পুলিশের চোখ একদম কপালে উঠে যায়। সঙ্গে সঙ্গে পুলিশগুলো তাকে বলতে থাকে, এই নোটগুলো তুই কোথায় থেকে পেলি? ছেলেটা বলে নাওমি নামের একটা মেয়ের কাছ থেকে সে টাকাগুলো পেয়েছে। ওয়েলস এবার নামের কথা শুনে পুরোপুরি বুঝতে পারে তার আগের সন্দেহই ঠিক ছিল। তা না হলে গর্ডনের বোন সেই চুরি হওয়া নোটগুলো কিভাবে পায়? এই সব কিছু দেখে এডিও বুঝতে পারে যে ওয়েলসই আসলে ঠিক ছিল। ব্যাংক ডাকাতির সাথে গর্ডন অবশ্যই যুক্ত আছে। এর মধ্যেই দেখা যায় গর্ডনের সাথে তার বোন নাওমির বেশ ঝগড়া হচ্ছিল। গর্ডন আবারও নাওমিকে রিহাব সেন্টারে দিয়ে আসতে চায়। নাওমি কোনোভাবেই রিহাব সেন্টারে ফিরে যাবে না। হঠাৎ সুযোগ পাওয়া মাত্র নাওমি সে গাড়ি থেকে নেমে সোজা পালিয়ে যেতে শুরু করে। গর্ডন গাড়ি থামিয়ে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাকে আর আশেপাশে সে দেখতে পারে না। এবার সমস্যা হলো, নাওমি যদি কোনোভাবে পুলিশের কাছে আবারও ফেসে যায় তাহলে অবশ্যই গর্ডনও ফেসে যাবে। সামনে এত রিস্কে পড়তে যাচ্ছে তারা, তারপরেও তারা কিন্তু পরবর্তী মিশন থেকে কোনোভাবেই সরে আসছে না। $25 মিলিয়ন বলে কথা। এত বড় অ্যামাউন্ট তো তারা এর আগে কখনো ডাকাতি করেনি। দেখতে দেখতে কাঙ্ক্ষিত সেই ডাকাতির দিন চলে আসে। এই দিনে তারা গ্রুপের সবাই যে যার পজিশনে চলে যায়। রিভার্স তখন ট্রাফিক পুলিশ সেজে রাস্তা কন্ট্রোল করছিল, কারণ সে ট্রাকে অবশ্যই সেই নির্দিষ্ট রোডে আনতে হবে তার।
যে রোডের নিচের টানেলে তারা আগে থেকেই ফাঁদ পেতে রেখেছে। বাকিরা কয়েকজন ওয়ার্কার্স ইউনিফর্ম পরে টানেলের নিচে ওয়েট করছিল। খুব অল্প সময়ের মধ্যে টানেলের ভিতরে তারা C4 বোমাটি সেট করে দেয়, যাতে এই টানেলের উপর দিয়ে ট্রাক যাওয়ার সময় তারা বিস্ফোরণ করে সে ট্রাকটিকে নিচে নেমে নিয়ে আসতে পারে। এত কিছুর পরেও কিন্তু রিভার্সের উপরে সবারই কিছুটা হলেও সন্দেহ ছিল, তাই জন তখন রিভার্সের উপর নজর রাখার জন্য একটি স্নাইপার নিয়ে অপেক্ষা করছিল। রিভার যদি কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে সঙ্গে সঙ্গে তার খুলি উড়িয়ে দেবে। এর মধ্যে দিয়েই বেশ কিছু সময় পার হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে সে ট্রাকগুলো কেন এত দেরিতে আসছে। এর মধ্যে টানেলের ভিতরে থাকা সবাই কিন্তু অনেকটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারাও কোনোভাবে বুঝতে পারছিল না যে সেই ট্রাকগুলো আসতে এত কেন দেরি করছে, যার কারণে জন তার স্নাইপার নিয়ে আরো ভালোভাবে রিভার্সকে লক্ষ্য করছিল। তারা সবাই ভাবছিল সবকিছুর মধ্যে কোনো কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সবার সন্দেহকে ভুল প্রমাণ করে সেই মুহূর্তে সেখানে দুটি অস্ত্রবাহী গাড়ি চলে আসে। এবার তারা সবাই যেন কিছুটা হলেও স্বস্তি ফিরে পায়। এখানে আমরা দুটি ট্রাক দেখতে পারি। দুটি ট্রাকের মধ্যে প্রথমটাতেই ছিল $25 মিলিয়ন, আর এটাই ছিল কিন্তু তাদের মেইন টার্গেট। এ সময় রিভার্স তার মেইন কাজ শুরু করে দেয়। পথের মধ্যেকার একটি লেন স্টপ করে দিয়ে সে ট্রাক দুটিকে সে ইশারা দিতে থাকে। রিভার্সের সিগন্যাল অনুযায়ী সে ট্রাক দুটি সোজা সে টানেলের দিকে যেতে শুরু করে। এবার সে ট্রাক দুটি যখনই টানেলের উপরে রোডে চলে আসে সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণ করা হয়। চারদিক যেন বিকট শব্দে কেঁপে ওঠে। আর এই বিস্ফোরণেই কিন্তু রাস্তার ভিতরে বড় একটি গ্যাপ তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই খাদের মধ্যে দিয়ে একটি ট্রাক নিচে চলে আসার কথা ছিল, উল্টো সেই ট্রাক দুটো গর্তের আগেই থেমে গেছে। এই ঘটনার কারণে সেই গ্রুপে থাকা প্রত্যেকেই যেন প্রায় প্যানিকে পড়ে যায়। আসলে তাদের টার্গেটের ট্রাকটি এখন খাদের ভিতরেই থাকার কথা ছিল, কিন্তু রাস্তা দিয়ে আসার সময় একটি সাইকেল তাদের সামনে চলে আসে। এই জন্য তাদের কিছুটা হলেও ব্রেক দিতে হয়েছিল। আর এরকম মাত্র কয়েক সেকেন্ড কম বেশির জন্য এই ট্রাকটি এখন খাদে না পড়ে তার সামনেই থেমে গেছে। দুঃখজনকভাবে এত নিখুঁত একটা প্ল্যান সামান্য একটি সাইকেলের কারণে পুরোপুরি ভেসে যেতে থাকে। অন্যদিকে এই বিস্ফোরণের কারণে সেই ট্রাকে থাকা প্রত্যেকটা গার্ড বাইরে চলে আসে। এরপর তারা টানেলের দিকে লক্ষ্য করে অনবরত গুলি ছুটতে শুরু করে। টানেলের ভিতরে থাকাও দলের সদস্যগুলো তাদেরকে পাল্টা গুলি চালায়। আর এইভাবে যেন খুবই দ্রুত পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যায়। জন তখন স্নাইপার দিয়ে সবকিছুই অবজার্ভ করছিল। খুব দ্রুত গানটি গুছিয়ে নিয়ে সে সোজা নিচে নেমে আসে। পেছনে থাকা ট্রাকটির ড্রাইভারকে সে পরাস্ত করে সোজা তার সিটে গিয়ে সে বসে। এবার সে ট্রাকের মাধ্যমে সামনে থাকা ট্রাকটিকে সে ঠেলে গর্তে ফেলে দেয়। সবকিছু দেখতে পেরে সেখানকার প্রত্যেকটা গার্ড জনের উপরে গুলি বর্ষণ করতে শুরু করে। এই গুলিগুলোর কারণে জনের ট্রাকটি পাংচার হয়ে যায়। এতে সে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক সহ সে খাদে পড়ে যায়। গার্ডগুলো তখন এই ট্রাকের চাপে পড়ে আটকে থাকে। এই ফাঁকে সবাই মিলে নিচে থাকা ট্রাকগুলো থেকে টাকা সরাতে থাকে। সব টাকা ব্যাগে ভরার পর তারা সে টানেল থেকে আলাদা আলাদা রাস্তা বেছে বের হয়ে আসার চেষ্টা করে। তবে পালানোর আগেই তারা গণনা করে দেখে প্রায় $19 মিলিয়ন তারা সেখান থেকে পেয়েছে, যে পরিমাণ কিনা এই ডাকাত দলের জন্য একদম স্বপ্নের মতো ছিল। তো যাই হোক, এই ডাকাতির বিষয়ে রেডিওতে বলা হচ্ছিল যে নিউজটা শোনার সঙ্গে সঙ্গে ওয়েলস তার গাড়ি ঘুরিয়ে সোজা সে স্পটে চলে আসতে থাকে। ওয়েলসের সাথে তার পার্টনার এডিও ছিল। এর মধ্যে জানা যায় এডির কিছু দুর্নীতির কথা সবাই জেনে গেছে, যদিও এখনো পর্যন্ত তার চাকরি যায়নি, তবে তার চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে। তো যাই হোক, সবশেষে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখতে পারে যে অলরেডি ডাকাত তাদের কাজ কমপ্লিট করে সেখান থেকে চলে গেছে। ঠিক এই মুহূর্তে ওয়েলসে রাশিয়ান মাফিয়ার থেকে পাওয়া সেই সাবওয়ে ম্যাপের কথা মনে পড়ে যায়। সে তখন খুব ভালোভাবে বুঝতে পারে ডাকাত দল এখন সাবওয়ের মাধ্যমে পালানোর চেষ্টা করছে, যার কারণে ওয়েলস এবং এডি কোনোভাবে দেরি না করে পাশের একটি সাবওয়ে স্টেশনে চলে যায়। সেখানে গিয়েই তারা জেসিকে দেখতে পারে। জেসি এ সময় টাকা ভর্তি একটি ভারী ব্যাগ নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। ওয়েলস এবং এডি সঙ্গে সঙ্গে তার পিছু নেয়। জেসি তখন বুঝতে পারে এই টাকার ব্যাগ নিয়ে কোনোভাবে তাদের চোখ ফাঁকি দিয়ে পালানো সম্ভব না, তাই সে সোজা একটি ঝোপের ভিতরে টাকার ব্যাগ লুকিয়ে তারপর আবারও দৌড়াতে শুরু করে। ওয়েলস তখন তাকে থামতে বলে, তা না হলে তাকে গুলি করবে বলে জানিয়ে দেয়। কিন্তু জেসি কোনোভাবে তাদের কথা শুনছিল না। সে কোনোরকম দৌড়াতে দৌড়াতে একটি হোটেলের কিচেন রুমে ঢুকে পড়ে। এডিও তখন তাকে ফলো করতে করতে সেই কিচেন রুমে ঢুকে পড়ে। আর এর কিছুক্ষণের মধ্যেই এডি এবং জেসি মুখোমুখি হয়ে যায়। দুজনে এবার দুজনের দিকে বন্দুক তাক করে থাকে। এডি তখন চিৎকার করে জেসিকে তার বন্দুক নামাতে বলে। জেসিও একইভাবে এডিকে বন্দুক নামাতে বলে, কিন্তু এই মুহূর্তে তারা দুজনই কিন্তু গান কোনোভাবে নিচে নামাচ্ছে না। জেসি তখন বুঝতে পারে তার বাঁচার আর কোনো পথ নেই, তাই কোনো কিছু না ভেবে সে সোজা এডিকে গুলি করে দেয়। আর এই গুলিটি সোজা এডির বুকে গিয়ে লাগে। ঠিক এই সুযোগে জেসি সেখান থেকে পালিয়ে যায়। গল্পের এই মুহূর্ত আমাদেরকে বেশ অবাক করে দেয়। আসলে এডি নিজেই চাচ্ছিল যে জেসি তাকে যেন গুলি করে। এর পিছনের কারণ হচ্ছে এডি একজন গোয়েন্দা অফিসার হওয়া সত্ত্বেও সে মাফিয়াদের কাছ থেকে ঘুষ নিত। এই দুর্নীতির কথা অলরেডি চারিদিকে প্রায় ছড়িয়ে পড়েছে।
এবার যদি তার পরিবার এই বিষয় সম্পর্কে জানতে পারে তাহলে তার কোনো সম্মান আর পরিবারের কাছে থাকবে না, যেটা কিনা এখন তার কাছে মৃত্যুর চেয়েও কঠিন মনে হচ্ছিল। এই কাজটা সে করেছিল তার অসুস্থ সন্তানের জন্য। আসলে তার সন্তানকে বাঁচানোর জন্য যে পরিমাণ টাকা দরকার ছিল সেটা তার কাছে ছিল না, তাই সন্তানের চিকিৎসার জন্য সে বাধ্য হয়ে ঘুষ নিয়েছিল। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই ওয়েলস সেখানে চলে আসে। এদিকে বাঁচানোর জন্য সে খুবই দ্রুত মেডিকেল কল করে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যেই এডি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এডি মারা যাওয়ার আগে ওয়েলসকে বলে সে যেন অবশ্যই এডির পরিবারকে দেখে রাখে। এই ঘটনাতে ওয়েলস যেন ভিতর থেকে একদমই ভেঙে পড়ে। অফিসে আসার পর ওয়েলসের সিনিয়র অফিসাররা তাকে একটি ভিডিও দেখায়। এই ভিডিওতে খুব স্পষ্ট দেখা যাচ্ছিল এডি কোনো এক মাফিয়া ডনের কাছ থেকে ঘুষ নিচ্ছে, কিন্তু এডি অন ডিউটিতে মারা যাওয়ার কারণে এই ভিডিও সম্পর্কে আর কাউকে কোনো কিছু জানানো হয় না। উল্টো তারা এই ভিডিওটা ডিলিট করে দেয়। এভাবেই এডি তার মৃত্যুর সময়ে সম্মান নিয়ে বিদায় নিতে পারে। অন্যদিকে ডাকাত দলকে আমরা দেখতে পারি, তাদের মন তো একদম ফুরফুরা ছিল। এত বড় মিশন তারা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে, আর এই কারণে এখন তারা মিলিয়নার। তারা একটি হোটেলে বসে বসে নিজেদের মধ্যে টাকা ভাগ করতে শুরু করে। এ সময় গর্ডন রিভার্সের হাতে একটি ব্যাংকের কার্ড দেয়। কার্ড দেওয়ার পর সে জানায় যে তোমার সকল টাকা এখানে রাখা আছে। পাশাপাশি রিভার্সের হাতে $2.5 লাখ দিয়ে দেওয়া হয়। এই অঙ্ক ছিল রাশিয়ান মাফিয়াদের ভাগ। ঠিক এই মুহূর্তে সেখানে জেসি চলে আসে। এসেই সে সবাইকে বলতে থাকে সে পুলিশ অফিসারকে গুলি করেছে। জেসির মুখে এই কথা শোনা মাত্র দলের সবার মাথায় যেন বাজ পড়ে যায়, কারণ ডাকাতির জন্য তারা যদি ধরা পড়ে যায় তাহলে তাদের সর্বোচ্চ 5 বছরের জেল হবে। কিন্তু পুলিশ স্টাফকে মেরে ফেলা অনেক বড় একটি ক্রাইম। এটার জন্য তারা যদি কোনোভাবে ফেসে যায় তাহলে অনেক বড় সমস্যা হতে পারে। গর্ডন এই সময় জেসির উপর প্রচন্ড রেগে তাকে মারার জন্য তেড়ে আসে। জেসির ভাই জ্যাক তখন তাকে কোনো রকম সামলে নেয়। শেষমেশ তারা সকল টাকায় স্কট নামের একজন ম্যানেজারের হাতে তুলে দেয়। স্কটের কাজ হচ্ছে যে কোনো প্রকার ব্ল্যাক মানিকে মানি লন্ডারিং এর মাধ্যমে হোয়াইট করে দেওয়া। কিন্তু এই সময় সবার চোখ ফাঁকি দিয়ে অন্য একটি জায়গায় গিয়ে রিভার্সে মাফিয়া গ্যাংকে কল করে। সে রাশিয়ান মাফিয়াদেরকে বলে দ্রুত হোটেলে এসে তাদের পাওনা বুঝে নেওয়ার জন্য। আর এই সময় আমরা বুঝতে পারি রিভার্সের আসলেও মতলব কি ছিল। যদিও সে মাফিয়াদের টাকা রিভার্সের কাছে দিয়ে দেওয়া হয়েছিল, সে মিথ্যা বলে যে এই টাকাগুলো গর্ডনের কাছে আছে। তাই টাকা নিতে হলে তাদের অবশ্যই এখানে এসে গর্ডনের সাথে দেখা করতে হবে। আর এটার মাধ্যমে তো আপনারা বুঝতেই পারছেন যে দুই গ্রুপকে আসলেও সামনাসামনি নিয়ে আসছে শুধুমাত্র তাদের মধ্যে যেন ফাইট তৈরি হয়। এই ফাইটে দুই গ্রুপ যখন নিঃশেষ হয়ে যাবে তখন সে একাই সে টাকাগুলো নিয়ে পালিয়ে যাবে। এরপর রাশিয়ান মাফিয়াগুলো ভারী অস্ত্র নিয়ে সে জায়গাতে পৌঁছে যায়। তারা গর্ডনের রুম খুলে সোজা অ্যাটাক করে বসে। অন্যদিক থেকে গর্ডন গ্রুপের সবাই অ্যালার্ট হয়ে যায়। তারাও পাল্টা গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো রুম যেন একদম নরকে পরিণত হয়। এডি এবার এত ভয়ানক হয়ে ওঠে সে একাই যেন সবাইকে কাভার করতে শুরু করে। মাফিয়া গ্যাংয়ের একটি বুলেট সোজা এডির গায়ে লাগে। তারপরেও সে কোনোভাবে থেমে থাকে না। কিন্তু রাশিয়ান মাফিয়াগুলো তাকে একা পেয়ে চারদিক থেকে প্রায় ঘিরে ফেলেছিল। শেষ মুহূর্তে গিয়ে তাকে সবাই মিলে গুলি করে মেরে ফেলে। তবে এই ফাইটের শেষ মুহূর্তে গিয়ে রাশিয়ান মাফিয়াগুলো কিন্তু সেখানেই মারা যায়। তারা কোনোভাবে টেকার্স গ্রুপের সাথে পেরে ওঠে না। রিভার্স কিন্তু এই সুযোগে ওয়াশরুমের জানালা দিয়ে পালাতে শুরু করে। এর মধ্যেই গর্ডন সেখানে চলে আসে। সে নিজের রুমের লকার ভাঙা অবস্থায় দেখতে পারে। লকটা ভাঙা দেখে সে খুব ভালোভাবে বুঝে যায় যে অফিসার ওয়েলস হয়তো তার রুমে এসেছিল। এরপর সে এক মুহূর্ত দেরি না করে তার বোনকে সাথে নিয়ে সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে জ্যাক এবং জেসি হোটেলে ফিরে লিলির লাশ দেখতে পারে। এরপর তারা ভল্টের দিকে যায়। সেখানেও কোনো প্রকার টাকা ছিল না। এতেই তারা দুজন মিলে বুঝতে পারে যে এই সবকিছু আসলে রিভার্স করেছে। সে একাই পুরো টিমের সাথে বেইমানি করেছে। এবার তারা রিভার্সের প্রতিশোধ নেওয়ার জন্য রুম থেকে বন্দুক হাতে নিয়ে বের হয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত চারদিক থেকে পুলিশ তখন হোটেলটিকে ঘিরে ফেলেছে। জ্যাক এবং জেসি এমন অবস্থায় পৌঁছে যায় যেন কোনো প্রকার ভয় তাদের মধ্যে কাজই করছিল না। তারা অনবরত পুলিশের দিকে গুলি চালাতে চালাতে সামনের দিকে আসতে থাকে। এরপর এতগুলো পুলিশের ক্রস ফায়ারে তারা সেখানেই পড়ে মরে যায়। গর্ডন তার যাত্রাপথে জনকে কল করে। জন তখন গর্ডনকে বলে যে স্কটের কাছে দেওয়া সে টাকাগুলোকে নেওয়ার জন্য অবশ্যই রিভার্স তার কাছে গেছে। এই মুহূর্তে দেখানো হয় আসলে জনের আশঙ্কা সত্য হয়েছে। স্কট তখন টাকাগুলো নিয়ে তার প্রাইভেট প্লেনে উঠেছিল। রিভার্স সুযোগ পাওয়া মাত্র সে প্রাইভেট প্লেনে ঢুকে তাকে সঙ্গে সঙ্গে সেখানে গুলি করে দেয়। এরপর স্কটের সামনে থাকা টাকাগুলো নিয়ে সেখান থেকে সে চলে আসতে থাকে। কিন্তু গর্ডন এর ভিতরে সেখানে উপস্থিত হয়। সে রিভার্সকে দেখতে পেরে সঙ্গে সঙ্গে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। অন্যদিক থেকে ওয়েলসও সবকিছু জানতে পেরে এখানে চলে আসে। আর এই মুহূর্তেই পুরো সিচুয়েশনটা একদম অন্যরকম জায়গায় গিয়ে দাঁড়ায়। আমরা দেখতে পারি শেষমেশ তারা তিনজনকে গান পয়েন্টে নিয়েছে। তিনজনের কেউই বুঝতে পারছিল না যে কে কাকে দিয়ে শুরু করবে। রিভার্স এ সময় প্রচন্ড রেগে গর্ডনের পুরনো কথা বলতে থাকে। সে বলে যে তুই তো আমার সাথে বেইমানি করেছিলি, তাই প্রতিশোধ নিতে আমি এই প্ল্যান তৈরি করেছি। এই কথাগুলো চলাকালীন অবস্থাতে তারা তিনজনের দিকে গুলি ছোড়ে। এতে গর্ডন এবং ওয়েলস গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। রিভার্স তখনও পর্যন্ত থেমে থাকে না। গর্ডনকে শেষ করে দেওয়ার জন্য তার দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু এই মুহূর্তেই জন সেখানে উপস্থিত হয়।
সে দেরি না করে পেছন থেকে রিভার্সকে গুলি করে দেয়। ফাইনালি রিভার্স সেখানেই মারা যায়। সবশেষে জন গর্ডন এবং নমিকে নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে শুরু করে। পাশাপাশি তাদের গাড়িতেই ছিল ব্যাগ ভর্তি সেই $25 মিলিয়ন। সবশেষে এখন তাদের একটাই টার্গেট, পুলিশ তাদেরকে ধরে নেওয়ার আগেই যত দ্রুত সম্ভব এই দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে হবে। আর এই দৃশ্যের মধ্যে দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একটুও ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।